প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 8 এর অবিজ্ঞানের যে আমাদের ল্যাবরেটরি অধ্যায় আছে সেখানকার তোমার অষ্টাদশ ও ঊনবিংশ সেশন নিয়ে আলোচনা করতে এসেছি আর কি। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো শেষের দিকে আমরা চলে এসেছি অধ্যায়ে। তো এখানে অষ্টাদশ যে ঊনবিংশ সেশনে যেটা বলেছে যে আমাদের নিত্যদিনের যে জীবনে অম্ল বা অ্যাসিড এবং ক্ষারক অনেক ক্ষেত্রেই আমরা ব্যবহার করে থাকি, তবে অনেক সময় আমরা জানি না কোনটা অম্ল আর কোনটাই বা ক্ষারক। খুব সহজেই কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে এবং নির্দেশক ব্যবহার করে দুটি আলাদা করে, নির্দেশক মানে কি, নির্দেশ করে দিবে যে কোনো একটা বস্তু যদি ওখানে তুমি দাও তাহলে সেটা কি করবে, নির্দেশ করে দিবে যে সেটা অম্ল না ক্ষারক। আসলে অম্ল মানে কি বোঝাচ্ছে এখানে? অম্ল হলো বাংলা কথা, এটার ইংরেজি ভাষা হলো অ্যাসিড। তো এই সেশন শুরুর পূর্বেই শিক্ষকের নির্দেশে তোমরা নিচের উপকরণগুলো বাড়ি থেকে নিয়ে আসবে। তো কি উপকরণ? সেগুলো হলো একটি করে তোমার লেবু নিয়ে আসবা, তেঁতুল, তারপরে 1 চা চামচ পরিমাণ তোমার কি নিয়ে আসবা, লবণ নিয়ে আসবা, চুন, তারপরে তোমার ডিটারজেন্ট, সাবান মানে যেটা তোমাদের কাপড় কাচা পাউডার, বাড়িতে তোমার কাপড় কাচো আর কি, জামা কাপড়, আর একটা বলছে 2 টেবিল চামচ ভিনেগার। তো এটাও বাজারে পাওয়া যায়, তোমাদের বাড়িতেও অনেকে থাকতে পারে। তো এটা নিয়ে আসবা। তা এছাড়াও শিক্ষক তোমাদেরকে আরো কিছু রাসায়নিক পদার্থ দিয়ে দিবেন আর কি। এগুলো টেস্ট টিউবে অথবা অন্য কোনো পাত্র দিয়ে পাত্রের গায়ে নাম লিখে রাখো। তো যেগুলো শিক্ষক দিবে পাত্রে তোমার কি করবে, ওটাতে লেবেলিং করে দিবে আর কি। তো কোনটা অম্ল আর কোনটা ক্ষার তা কি দেখে বোঝা যাচ্ছে? তাহলে চলো আমরা লিটমাস পেপার পরীক্ষা করে দেখে নিই কোনটা অম্ল আর কোনটা ক্ষারক। তাহলে দেখে তো কোনো কিছু বোঝা যাবে না যে কোনটা অম্ল কোনটা ক্ষারক। তাহলে বোঝানোর জন্য কি লাগবে? আমাদের লিটমাস পেপার লাগবে। তোমাদের শিক্ষক তোমাদেরকে হয়তো তোমাদের স্কুলে আছে বা মাদ্রাসাতে আছে লিটমাস পেপারটা। তোমরা এই লিটমাস পেপারটা তোমাদের শিক্ষকের কাছ থেকে নিবা বা তোমরা নিজেরাও বানাতে পারো এটা। তো কিন্তু তার আগে অম্ল ও ক্ষারক কি এবং এদের সাধারণ বৈশিষ্ট্য কি জেনে নেওয়া যাক। তো ক্ষারক এবং অম্ল আমরা জানার পরে জানবো আর কি। তার আগে আমরা একটু লিটমাস পেপারটা সম্পর্কে জেনে নিই। তো লিটমাস পেপার কি, সে প্রশ্ন নিশ্চয় মাথায় ঘুরপাক করছে। তো সাধারণ কাগজে যখন লাইকেন নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রং মিশানো হয় তখন লিটমাস পেপার তৈরি হয়। তাহলে লিটমাস পেপার কি দিয়ে তৈরি হয়? তো আমার একটা কাগজ থাকবে এবং এই কাগজে লাইকেন নামক একটা গাছ আছে, সেই গাছের কালারটা দিয়ে সে তৈরি করা হয়। তো কোন দ্রবণ অ্যাসিটিক না ক্ষারীয় তা পরীক্ষা করতে লিটমাস পেপার ব্যবহার করা হয়। অম্লীয় বা অ্যাসিটিক দ্রবণ লিটমাস পেপারকে লাল করে এবং ক্ষারীয় দ্রবণ লাল লিটমাস পেপারকে নীল করে। তাহলে এখানে কি হবে, তোমার কোন দ্রবণ অ্যাসিটিক না ক্ষারীয় এটা তুমি কিভাবে বুঝবা? অম্লীয় বা অ্যাসিটিক দ্রবণ নীল লিটমাস, এই যে তোমার এই যে দেখো এটা হলো নীল লিটমাস। এটা তুমি যদি অ্যাসিডে ডুবাও এই নীল লিটমাসকে, তাহলে সেটার কালারটা কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। আবার তুমি যদি ক্ষারকে এই লাল কালারটা ডুবাও তাহলে সেটা কি হয়ে যাবে? নীল হয়ে যাবে। আমরা যদি ছবিটা একটু দেখি, এই যে এখানে এই ছবিটা দেখো, এই যে এখানে নীল আছে, নীলকে তোমার অ্যাসিডে ডুবাইছে তখন কি হয়ে গেছে? সেটা লাল কালার হয়ে গেছে। আর এখানে তোমার দেখো, এখানে লাল কালারের যে তোমার এটা লিটমাস পেপারটা, এটা যখন ক্ষারে ডুবাইছে তখন তোমার কি হয়ে গেছে? ক্ষারটা তোমার লিটমাস পেপারটা নীল কালার হয়ে গেছে। তো এই কালারটা পরিবর্তন হলেই তুমি বুঝতে পারবা যে নীল কালারটা লাল হলে বুঝবো যে হ্যাঁ এটা অ্যাসিড, আর লাল কালারটা নীল হলে বুঝবো যে সেটা হলো ক্ষার। তো এইভাবে করে আমরা বুঝবো আর কি। তো তোমাদের অনুসন্ধানী যে পাঠ বই আছে, একটা চিত্র দেওয়া আছে, সেটি দেখে নাও। তো চিত্রটা আমরা দেখে নিলাম অনুসন্ধানী বই থেকে। এই লিটমাস পেপার হচ্ছে এক ধরনের নির্দেশক মানে সেটা নির্দেশ করছে যে কোনটা ক্ষার এবং কোনটা অ্যাসিড। তো এমন সব পদার্থ যাদের নিজেদের রং পরিবর্তনের মধ্যে কোনো একটি বস্তু অম্ল না ক্ষার বা কোনোটি নয় তা নির্দেশ করবে। তো তোমাদের অনুসন্ধানী বই থেকে অম্ল ক্ষার অংশটি পড়ে নাও। তো আমরা এর আগে বৈশিষ্ট্য বলেছিল এবং অম্ল ক্ষারটা বলেছিল। তো চলো আমরা ওর ক্ষারটা আমরা এখান থেকে আমরা দেখে নিই। তো এখানে যেটা আছে ক্ষার, প্রথমে ক্ষার আছে কি? ক্ষার এক ধরনের জলীয় দ্রবণ। আমরা ক্ষারের আগে একটু চলে যাই, অ্যাসিডে চলে যাই, প্রথমে অম্লতে চলে যাই। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই কখনো কখনো অ্যাসিডের নাম শুনেছ। অ্যাসিড হচ্ছে এমন এক ধরনের পদার্থ যা জলীয় দ্রবণে টক স্বাদযুক্ত। তাহলে কি যুক্ত? টক স্বাদযুক্ত। এখন এখানে যদি আমরা চলে যাই, এই যে এখানে চলে গেলাম, যে এখানে তোমাদের যে বৈশিষ্ট্য বলেছিল, তাহলে এটা একটা তোমাদের বৈশিষ্ট্য হতে পারে যে অ্যাসিডের স্বাদটা কিরকম, কিভাবে বুঝবা তুমি? জলীয় দ্রবণের টক স্বাদযুক্ত। আমি কালারিং করে দিয়েছি এখানে, তাহলে এটা একটা বৈশিষ্ট্য। আর একটা কি বৈশিষ্ট্য? এটা তুমি যদি নীল লিটমাস পেপারকে লাল করে, এই যে নীল লিটমাস পেপারকে
লাল করে। এবং আরেকটা কি বৈশিষ্ট্য হচ্ছে ক্ষারকে প্রশমিত করতে পারে। ক্ষারকে কিভাবে প্রশমিত করে? এই যে ক্ষারের যেটা বৈশিষ্ট্য, এই অ্যাসিডকে তুমি যদি ক্ষারের সাথে মিশিয়ে দাও তাহলে ক্ষারের যে বৈশিষ্ট্য সেটা ক্ষারের বৈশিষ্ট্য থাকবে না। সেই যে অ্যাসিড এবং প্লাস ক্ষার আমি লিখে দিয়েছি, যদি এখানে তুমি বিক্রিয়া করা যায় তাহলে কি হয়ে যাবে? লবণ এবং পানি হয়ে যাবে। তাহলে অ্যাসিডও থাকবে না, ক্ষারও থাকবে না, কি হয়ে যাবে? লবণ এবং পানি হয়ে যাবে। তাহলে যে ক্ষারের যে বৈশিষ্ট্য আছে সেটাকে কি হয়ে গেল? প্রশমিত করা হয়ে গেল। তো লিটমাস পেপার হচ্ছে এক ধরনের গাছ থেকে লাইকেন নামক, তো সেই কথাটা বলেছে, তো আর আমরা সেখানে যাচ্ছি না। তো অম্লীয় বা অ্যাসিটিক দ্রবণ নীল লিটমাসকে লাল করে, সেটাও আমরা বলা হয়ে গেছে। তো তারপরে আমরা দেখব যে লেবুর রসে কি থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। তো লেবুর রস তোমাদের স্যার লেবু নিয়ে আসতে বলেছিল, তো লেবুর রসে কি থাকে? অ্যাসিডগুলো থাকে, এটা মুখস্থ করবে যে লেবুর রসে কি থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। তোমার কাছে একটি যদি লাল বা নীল রঙের লিটমাস পেপার থাকে তাহলে তুমি যদি লেবুর রসে তুমি বাড়িতেও করতে পারো, এটা তুমি যদি ডুবিয়ে দেখো তাহলে সেটা কি হয়ে যাবে? কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেটা লাল হয়ে যাবে। আর নীল লিটমাস পেপারকে লেবুর রসে যদি ডুবানো হয় তাহলে কি হয়ে যাবে? সেটা রং পরিবর্তন করে লাল হয়ে যাবে, সেটা ছবিতেই তোমরা দেখলা। আর এরকম আমলকি, করমচা, তারপর কামরাঙ্গা, এগুলোতে তুমি এগুলো সবই টক স্বাদযুক্ত, তাহলে এগুলো সবাই হলো, এগুলোর মধ্যে কি আছে? এক ধরনের অ্যাসিড আছে। তো এগুলাতে তুমি যদি নীল লিটমাস পেপারকে দাও এগুলোর রসে, তাহলে সেটা কি হয়ে যাবে? লাল হয়ে যাবে, সেটা তোমরা দেখতে পারো। এখন দেখো তোমাদের এই যে টেবিল আছে, এই টেবিলে কিছু অ্যাসিডের নাম দেওয়া আছে। ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড এর সংকেত এটা, তারপর অক্সালিক অ্যাসিডের সংকেত এটা, সালফিউরিক অ্যাসিডের সংকেত এটা, আর এটা হলো নাইট্রিক অ্যাসিডের সংকেত। এখন তুমি অ্যাসিড সংকেত দেখে কিভাবে বুঝবা যে সেটা অ্যাসিড না? কিভাবে বুঝবা? তাহলে অ্যাসিড হলে তোমাদের কি থাকবে? সেখানে তুমি দেখবা যে হাইড্রোজেন থাকবে। এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে এটা তো হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে। তাহলে তুমি সংকেত দেখে তুমি যদি দেখো যে সেখানে হাইড্রোজেন আছে তাহলে সেটা বুঝতে হবে যে সেটা হলো অ্যাসিড। এই যে এখানে দেওয়া আছে যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু আছে এবং এরা প্রত্যেকে পানিতে হাইড্রোজেন আয়ন কি করে? তৈরি করে, H+ আয়ন তৈরি করবে। তুমি যদি এই অ্যাসিডকে পানির সাথে মিশাও তাহলে কি করবে? H+ আয়ন তৈরি করবে। তাহলে অ্যাসিডের সংজ্ঞা তুমি যদি দিতে চাও তাহলে এটা তুমি দিতে পারো যে অ্যাসিড হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোজেন আয়ন দেয়। তাহলে অ্যাসিডকে তুমি যদি পানির সাথে তুমি দ্রবীভূত করো বা মিশাও তাহলে কি করবে? হাইড্রোজেন দেবে। তাহলে এটা হলো অ্যাসিডের তোমার কি সংজ্ঞা, আর উপরে আমরা 3টা বৈশিষ্ট্য দেখতে পেলাম। এখন আমরা যদি উদাহরণস্বরূপ এখানে দেখি যে পানিতে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এবং অ্যাসিটিক অ্যাসিড আছে। তো এই যে পানি এখানে দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যে এখানে হাইড্রোজেন আয়ন দিয়েছে, এই যে অ্যাসিটিক অ্যাসিড এটাও পানির সাথে মিশালছে, তাহলে পরে এখানে হাইড্রোজেন আয়ন দিয়েছে। তো এভাবে বুঝতে পারলাম আমরা যে হাইড্রোজেন আয়ন দেয়, হাইড্রোজেন থাকলে সেটা বুঝবো যে অ্যাসিড। এখন কথা হলো যে হাইড্রোজেন থাকলে কি সেটা অ্যাসিড? কারণ এখানে একটা যদি দেখো তোমরা, এই যে CH4 দেওয়া আছে, এখানে মিথেন দেওয়া আছে। তো মিথেনটা কি? এখানে যেহেতু হাইড্রোজেন আছে কিন্তু মিথেনটা তো অ্যাসিড না, এটা একটা হলো গ্যাস। তাহলে এটা বুঝতে পারবো এটা কি করে না? এটা হাইড্রোজেন আয়ন দেয় না। তো হাইড্রোজেন আয়ন যেহেতু উৎপন্ন করে না তাহলে এই যে মিথেন এটা একটা গ্যাস না, অ্যাসিড না। তো এই গেল মোটামুটি অ্যাসিড। তারপরে আমরা ক্ষার যদি দেখি তাহলে ক্ষারের এখানে যদি দেখা যায় তাহলে এখানে দেখো এখানে 3টা বৈশিষ্ট্য দেওয়া আছে যে ক্ষারের স্বাদ হলো তিক্ত, স্বাদযুক্ত, আর 2 নাম্বার হলো লাল লিটমাস পেপারকে নীল করে, সেটা আমরা আগেই দেখেছি, আর অ্যাসিডকে প্রশমিত করে, নিউট্রালাইজ করে আর কি। হ্যাঁ, তো অ্যাসিড ক্ষারকে প্রশমিত করে, আবার ক্ষার অ্যাসিডকে প্রশমিত করে, এবং অ্যাসিড এবং ক্ষার যেটা আমরা তোমাদেরকে যেটা আগে যদি দেখাই চিত্রটা, এই যে অ্যাসিড এবং ক্ষার এটা মিলে কি হয়েছে? লবণ ও পানি উৎপন্ন হয়েছে। তো আমরা আবার চলে আসি ক্ষারে। তো ক্ষার মানে কি? ক্ষার মানে হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্ষার মানে হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে কি থাকবে? এখানে ক্ষার তুমি চিনবা কি করে? আর ক্ষার কি করে সেটা তো আমরা দেখেছি যে নীল লিটমাসকে, লাল লিটমাসকে নীল করে। তো এখানে দেখ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এখানে OH আছে, এখানে কি OH আছে। আর এখানে আরেকটা কি জানি আমি বলি যে এই যে দেখো চুনের পানি, যেমন চুনের পানি, এটা কি? চুনের পানিতে কি আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে এটাও একটা হলো ক্ষার। তো যে সকল রাসায়নিক পদার্থ লাল লিটমাস পেপারকে নীল করে তাদেরকে আমরা কখনো ক্ষারক বলে থাকি। কি বলে থাকি? ক্ষারক বলে থাকি। আর কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত। পানিতে দ্রবীভূত, এই কথাটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট যে পানিতে দ্রবীভূত। তাহলে কি আছে? ক্ষারক। ক্ষারক যেগুলা পানিতে দ্রবীভূত। যে এখানে যেমন একটা যদি প্রশ্ন তোমাদেরকে দেখায় যে সকল ক্ষার ক্ষারক হলেও সকল ক্ষারক ক্ষার নয়, তাহলে বলছে যে সকল ক্ষার কিন্তু ক্ষারক, তার মানে কি? আর সকল ক্ষারক ক্ষার নয়, কারণ নয়, ক্ষার নয় কেন? কি সকল ক্ষারকেই আমরা ক্ষারক বলবো। এই যে OH এগুলা সকলাই হলো ক্ষার।
কিন্তু ক্ষারককে আমরা ক্ষার বলবো না কেন? ক্ষারককে কোন ক্ষারকগুলোকে আমরা ক্ষার বলবো না? কারণ হলো যেখানে তোমার পানিতে যেটা দ্রবীভূত হবে সেটাই হলো ক্ষার, আর যেটা পানিতে দ্রবীভূত হবে না সেটা হবে ক্ষার না। এই জন্য বলে দিয়েছে যে সকল ক্ষারক ক্ষার নয়। তাহলে যে ক্ষারকটা শুধু পানিতে দ্রবীভূত হবে সেটাই হলো ক্ষার। তো এই যেখানে যেমন দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ এগুলা হচ্ছে ক্ষার জাতীয়। অন্যদিকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি, এটা হলো ক্ষারক, কিন্তু যেহেতু পানিতে দ্রবীভূত হয় না তাই এটি ক্ষারক হলেও ক্ষার নয়, পানিতে এটা দ্রবীভূত হবে না। তাহলে এখানে পানিতে দ্রবীভূত না হলে সেটা ক্ষার হবে না। এখানে একটু আমার কথাটা উল্টোপাল্টা হয়ে গেছিল, তো তোমরা ওটা দেখবা যে তোমার কি ক্ষারক হলেও এটা সেটা হবে ক্ষার হবে না, এটা কি হবে পানিতে যদি দ্রবীভূত হয় না তাই। তো ক্ষারক হলো সেই রাসায়নিক পদার্থ, এখানে তোমার কি থাকবে ক্ষারকের মধ্যে আমি বলেছি OH থাকবে, কি থাকবে OH থাকবে। তো এই যে দেখো এখানে O আছে অক্সিজেন আর এখানে হলো হাইড্রোজেন, এই যে এটা কি এটাকে বলা হয় হাইড্রক্সাইল আয়ন। হাইড্রক্সাইল আয়ন দিবে তাহলে সেটাকে আমরা বলবো যে এটাকে বলবো ক্ষারক। তো আমি এই যে দেখো সোডিয়াম OH আছে এখানে, এই OH O আর এখানে OH, এখানেও দেখো OH আছে এখানেও OH আছে, দিয়ে এখানে দেখো এই যে OH মাইনাস, এই যে এখানেও দেখো OH মাইনাস এখানেও OH মাইনাস, তাহলে এটাকে আমরা বলবো, তাহলে আমরা ক্ষার সম্পর্কে জানতে পারলাম। এই যে দেখো এখানে যদি এখানে দুই একটা বিক্রিয়া দেখি আমরা, এই যে ক্যালসিয়াম অক্সাইড আর H2O মানে পানি দেখি হয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই যেটা ক্ষার হয়েছে। হ্যাঁ, তো পানিতে ক্যালসিয়াম অক্সাইড আর অ্যামোনিয়া এর বিক্রিয়া দেখানো হলো। তো এই গেল তোমার ক্ষার, অম্ল এবং হলো ক্ষার। তারপরে আমরা যদি অনুশীলনী বই আবার চলে আসি তাহলে পরে দেখব যে এখানে বলেছে যে এখন কি বলেছে যে পড়া শেষ হলে কয়েকটি টেস্ট টিউব অথবা পাত্রে 5 মিলিলিটার তোমার পানি নিয়ে ওই যে বস্তুগুলা নিয়েছো, যেমন তোমার ওই যে লেবু তারপরে তেঁতুল এরকম বস্তুগুলা নিলা, নিয়ে তুমি নীল লিটমাস পেপার আর লাল লিটমাস পেপার নাও, নেওয়ার পরে এই ছকটা তুমি পূরণ করো যে কোনটি অম্ল আর হলো কোনটি ক্ষারক, এটা তোমাকে পূরণ করতে হবে। তো বস্তুর নাম এখানে আমরা দিব, বস্তুর নাম যদি আমরা দিই তাহলে এখানে দিলাম আমি ধরো যে লেবু, লেবুটা অম্ল নাকি ক্ষারক? তো লেবুর স্বাদ যেহেতু কি টক স্বাদযুক্ত, আমরা জানি টক স্বাদযুক্ত হলে সেটা অ্যাসিড, তাহলে এটা হলো একটা হলো অম্ল, অম্ল বা ইংরেজিতে বলা হয় অ্যাসিড। এটা কেন অ্যাসিড বা অম্ল বলছি, আর এখানে বলেছে টক স্বাদযুক্ত হওয়ার কারণে অম্ল, আর এটা হলো সাইট্রিক অ্যাসিড থাকে, লেবুতে কি থাকে সাইট্রিক অ্যাসিড থাকে। তারপরে যদি আমরা বলি তেঁতুল, তেঁতুলটাও কি তোমরা জানো এটাও হলো অম্ল বা অ্যাসিড, আর এখানে যদি আমরা ধরি এটাও টক স্বাদযুক্ত এবং এতে কি আছে টার্টারিক অ্যাসিড বিদ্যমান আছে। তারপরে যদি আমরা দেখি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, তো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি এটা হলো ক্ষারক, আর যেহেতু এই যে OH আছে, আর এখানে যদি আমরা দেখি তো টয়লেট আমরা যে পরিষ্কারক যে টয়লেট ক্লিনার আছে সেখানে ব্যবহার করা হয়। তারপরে কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কি আছে এখানেও এটা হলো ক্ষারক, এই যে OH আছে তাহলে ক্ষারক। আর এইটা কি হয় কাঁচ পরিষ্কার করার জন্য যে গ্লাস ক্লিনার আছে সেটা ব্যবহার করা হয়। তো এইভাবে আমরা দিব, তো আমরা এইভাবে করে আর কিছু বসায় নিবা। তো যদি লিটমাস পেপার না থাকে তাহলে চিন্তা নেই, তো তোমার কাছে যদি লিটমাস পেপার না থাকে তাই বলতে যে চিন্তা নেই, তোমরা নিজেই তৈরি করে নিতে পারবা। তো কিভাবে তৈরি করবা, তৈরি করতে গেলে তোমরা কি করবা ফল আর সবজি থেকে নির্যাস মানে রসটা বের করে নিবা, বের করে নিয়ে তোমার ওই যে কাগজে ওইটা কি করবা কিছু লাল ফুল আবার কিছু তেমন তোমার লাল বাঁধাকপির রস চাইলেও এগুলো ব্যবহার করতে পারো, আর ভালো করে ঘষে কাগজটা রঙিন করে নেবা। তো ওই রঙগুলা দিয়ে রসগুলা দিয়ে ঘষে রঙিন করে নিতে হবে, এটাতেই নির্দেশকের কাজ করবে, লিটমাস পেপারের কাজ করবে। এবার লবণ পানি দ্রবণে লিটমাস পেপার অথবা ফলের নির্যাস থেকে বানানো নির্দেশক যোগ করে দেখো তো কোনো। এখন যদি তুমি অম্ল আর ক্ষারকে আমরা জানি যে অম্ল আর ক্ষারকে তোমার চেঞ্জ হচ্ছে, কালারটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ নীল লিটমাস লাল হচ্ছে আবার লাল লিটমাস নীল হচ্ছে। এখন তুমি যদি লবণ পানি দ্রবণে লিটমাস পেপার করো যোগ করো তাহলে কি কোনো পরিবর্তন হবে? না, লবণে হবে না, এটা অ্যাসিড ও ক্ষারে হবে, কোনো পরিবর্তন হয়নি। খাবারের লবণের মতো আরো অনেক লবণ আছে যারা নিরপেক্ষ, এরা ক্ষারও না লবণ না ইও না তোমার অ্যাসিডও না, ওই জন্য এরা নিরপেক্ষ পদার্থ, এরা লিটমাস পেপারের রঙের কি হয় না কোনো পরিবর্তন করতে পারে না। তবে তুমি যে লবণটি এনেছো তোমাদের যে লবণটি আছে তুমি এখানে কি একটা পরীক্ষা করতে পারো আয়োডিন আছে কিনা এটা পরীক্ষা করতে পারো, যেহেতু আয়োডিন আমাদের শরীরের জন্য অনেক উপকারী, তো আয়োডিন যুক্ত আছে কিনা যে বাজার থেকে যে লবণটা এনেছো সেটা তুমি পরীক্ষা করে দেখতে পারো। তো কি করবে পরীক্ষা করবা, এখানে তুমি কিছুটা লবণ নিবা,
লবণ নিয়ে ওই তোমার কি করবা, লবণটাকে ভাতে মেখে দিবা, দিয়ে কি করবা, ফোটার রস, লেবুর ফোটার রস যোগ করবা কিছু। তারপরে যদি দেখো যে কি হবে, লবণটা যদি তোমার গাঢ় বেগুনি রঙের হয়ে যায় তাহলে বুঝবা যে আয়োডিন আছে, আর যদি বেগুনি কালারের না হয় তাহলে বুঝবা যে এখানে আয়োডিন নাই। তো এই গেল অম্ল ও ক্ষারক তো শিখলে, এবার এদের ব্যবহার সম্পর্কে জেনে নেওয়া যাক। তো ব্যবহার সম্পর্কে জানবো। তো অনুসন্ধানী বই থেকে অম্ল ও ক্ষারকের ব্যবহারের অংশটুকু পড়ে জোলাই আলোচনা করে নাও। বইয়ে যা লেখা আছে সেটার সঙ্গে তুমি তোমার পরিবারের জীবনে অম্ল ক্ষারকের কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছ কিনা সেটা দেখো। তাহলে অম্ল আর ক্ষারকের যে ব্যবহার আছে তোমাদের, এই যে ব্যবহার আছে, এই জিনিসটা তোমরা যদি দেখো একটু তোমরা পড়ে নিবা যে অ্যাসিড কি কি কাজে ব্যবহার করা হয়। ভিনেগার বা অ্যাসিডিক অ্যাসিড তোমার কি করা হয়, খাবার সংরক্ষণ করতে ব্যবহার করা হয়। তারপরে কালি, তারপরে রঙের জন্য দ্রাবক হিসাবেও ব্যবহার করা হয়। তারপরে 2 নম্বর বলছে ফলমূল বা সবজিতে যে সকল অ্যাসিড পাওয়া যায় এগুলাকে কি অ্যাসিড বলে, জৈব অ্যাসিড বলে। তো ফলমূল যেমন লেবু, কমলা এগুলাতে পাওয়া যায়। এবং অন্যান্য যে সব তোমার কি আছে সাইট্রাস জাতীয় বা সবজিতে যে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। আবার কিছু কিছু তোমার কি আছে খাদ্য আছে যেগুলো শিল্পে কিছু নির্দিষ্ট খাবারের স্বাদ বাড়াতে কি করে, ক্ষতিকারক জীবাণুকে ধ্বংস করার জন্য তোমার কি করা হয়, এই সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। তো জৈব অ্যাসিডের মধ্যে কোনোটি আবার মানব দেহের জন্য খুব আর কি প্রয়োজনীয়, যেটা জৈব অ্যাসিড মানুষ দেহের প্রয়োজনীয়, এটা মানুষের শরীরে কাজে লাগে। যেমন হলো এসকর্বিক অ্যাসিড, আমরা ভিটামিন সি বলে থাকি। এই ভিটামিন সি এ কি আছে, এসকর্বিক অ্যাসিড আছে। এটা যদি না খাই আমরা, আমাদের শরীরে কি হতে পারে, স্কারবি রোগ হতে পারে। তারপরে 3 নাম্বার যে ব্যবহার সেটা হলো যে আমাদের দৈনন্দিন জীবনে এবং শিল্প কারখানায় বিভিন্ন ধরনের অ্যাসিডের ব্যবহার হয়। টয়লেট পরিষ্কারের জন্য যে সমস্ত পরিষ্কারক ব্যবহার করা হয় তাতে কি থাকে, অ্যাসিড থাকে। তারপরে সোনার গহনা তৈরি করার জন্য তোমার স্বর্ণকারের কাছে কি থাকে, নাইট্রিক অ্যাসিড থাকে। তো তারপরে বলছে যে এছাড়া অ্যামোনিয়াম নাইট্রেট সার উৎপন্নের জন্য নাইট্রিক অ্যাসিড তোমার প্রধান উপাদান হিসাবে তোমার কি হয়, ব্যবহৃত হয়। তারপরে খনি থেকে সোনার মতো মূল্যবান ধাতু আহরণে রকেটের জ্বালানি সাথে তোমার কি হয়, HNO3 মানে এটা হলো নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। তো নাইট্রিক অ্যাসিড ছাড়া আবার কি হয়, সালফিউরিক অ্যাসিডেরও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। যেমন আইপিএস, গাড়ি, সৌরবিদ্যুৎ, তারপরে তোমার এগুলো উৎপাদনে ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করা হয় তাতে কি থাকে, H2SO4 মানে এটাকে সালফিউরিক অ্যাসিড বলছে। এছাড়া তোমার যে ডিটারজেন্ট, তারপর নানা রকমের রং, কীটনাশক, কাগজ বিস্ফোরক তৈরিতে প্রচুর H2SO4 সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এতে দেশ কতটুকু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে তা দেখে দেশটি কতটুকু শিল্পোন্নত। তাহলে যে বেশি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় তাহলে সে দেশে বেশি কি বুঝতে পারা যাবে যে তারা শিল্প কারখানাতে খুব উন্নত দেশ, কারণ যত শিল্প কারখানা হবে সালফিউরিক অ্যাসিড তত ব্যবহার করা হবে। আর আমরা যে খাবার খাই তা হজম করার জন্য কি আছে, পাকস্থলীতে আমাদের HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এছাড়া ইস্পাত তৈরিতে, কারখানা, ওষুধ, চামড়া শিল্প এই HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। আর বিভিন্ন যে কমল পানীয় আছে যেমন পেপসি, তারপরে তোমার কোকাকোলা, স্প্রাইট বা ফ্রান আপ, এগুলাতে কি আছে, কার্বনিক অ্যাসিড আছে। আর অল্প পরিমাণে কি আছে, ফসফরিক অ্যাসিড আছে। তাহলে এগুলাতে অসুখ আছে। তো যেসব অ্যাসিড প্রকৃতিতে প্রাপ্ত নানা রকম খনিজ পদার্থ থেকে তৈরি করা হয় তাদেরকে খনিজ অ্যাসিড বলে বা মিনারেল অ্যাসিড বলে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি হলো খনিজ অ্যাসিডের উদাহরণ। আর এই অ্যাসিডগুলো খাওয়ার উপযোগী নয় আর মানব দেহের জন্য ক্ষতিকারক কারণ হতে পারে, তাহলে এগুলো খাওয়া যাবে না। তবে এসব অ্যাসিড ত্বকে লাগালে ত্বকের মারাত্মক তোমার কি হতে পারে, ক্ষতি হতে পারে। এবার তোমার ক্ষারের ব্যবহার বলেছে। ব্লিচিং পাউডার আমাদের সবার কাছেই পরিচিত। এই বহুল ব্লিচিং পাউডার তৈরি হয় ক্ষারক, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরিন গ্যাসের তোমার যে বিক্রিয়ার মাধ্যমে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন এই দুইটা যদি বিক্রিয়া করা যায় তাহলে কি হবে, ব্লিচিং পাউডার হবে। তো এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর পাতলা যে দ্রবণটা আছে এটা চুনের পানি বা লাইম ওয়াটার যেটা ওকে বলছে, এই লাইম ওয়াটার নামে এটা পরিচিত। সেটি তোমার কি করা হয়, ঘর বাড়ির যে চুনকাম করা হয়, এই চুনকাম করার জন্য যে রং করা হয় সেটার কারণে কাজে ব্যবহার করা হয়। এছাড়া তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও পানির সমন্বয় তৈরি পেস্ট মিল্ক অব লাইম নামে পরিচিত, যেটা পোকামাকড় দমনে কি করা হয়, ব্যবহার করা হয়। তারপরে আমরা যদি 2 নাম্বার দেখি যে বলছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কি করা হয়, সাবান আর কাগজ উৎপাদনে ব্যবহার করা হয়। এটি রেয়ন উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে কাগজ আর সাবানে ব্যবহার করে। আর 3 নাম্বার দেখি আমরা পাকস্থলীতে আমাদের কি হচ্ছে, অ্যাসিডিটি হলে আমরা কি করি, যদি আমাদের গ্যাস হয় বা পাকস্থলীতে আমাদের বুক জ্বলাপোড়া করে, পেট লাগে, এরকম যদি হয় তাহলে কি হয়, ডাক্তার আমাদেরকে অ্যান্টাসিড ওষুধ খেতে দেয়।
তো এই অ্যান্টাসিড ওষুধ তৈরি করতে কি লাগে জানো? এই যে তোমার দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটাও একটা হলো ক্ষার, যা এটা তোমাদের অ্যান্টাসিড যেটা আমরা চুষে চুষে খাই এটাও লাগবে, বা সাসপেনশন মানে সিরাপের মতো করে পাওয়া যায়। তাহলে ট্যাবলেট এবং সাসপেনশন দুটো ভাবেই পাওয়া যায় এটা। তো তোমাদের যদি এরকম প্রবলেম হয় তোমরা অ্যান্টাসিড খেতে পারো। তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাসপেনশন মিল্ক অফ ম্যাগনেসিয়া নামে পরিচিত। কখনো কখনো অ্যান্টাসিড ওষুধে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও থাকে। 4 নম্বর যেটা বলছে, গবেষণাগারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটি অতি প্রয়োজনীয় বিকারক। তাহলে অ্যাসিড ও ক্ষারের আমরা ব্যবহার জানলাম। এবার আমাদেরকে কি বলছে যে এখানে কিছু নিচে দেওয়া আছে, এই নিচের কিছু লিখে ফেলো যে অম্লের ব্যবহার। তো অম্লের কি ব্যবহার দেখবো আমরা? তো অম্লের ব্যবহারটা যদি দেখি, উদ্ভিদ তেল থেকে আমরা সাবান তৈরিতে ব্যাপক ব্যবহার করা হয়। হ্যাঁ, আর ক্ষারকের ব্যবহারটা কি? ক্ষারকের ব্যবহার হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমাদের ঘর বাড়ি তারপরে হোয়াইট ওয়াশ করার কাজে এটা ব্যবহার করা হয়, যেটা আমি বলেছিলাম যে চুন তৈরি করে সেটাকে ঘর বাড়িতে লাগানো হয়। তারপরে হলো লবণের কাজ, পেঁয়াজের গন্ধ দূর করে ও রান্নার কাজে ব্যবহার করতে। রান্না যখন করে পেঁয়াজ দেয়, তাহলে দেখো পেঁয়াজের গন্ধ পাও না, ওটা কিন্তু টেস্ট হয়। তাহলে পেঁয়াজের গন্ধটা দূর করে এবং রান্নার স্বাদও বাড়িয়ে দেয়। তারপরে যদি আমরা দেখি, এখানে কাগজ শিল্পে কাগজের ধ্বজা তৈরিতে ব্যবহার করা হয়। তারপরে যদি আমরা দেখি, পানি ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করতে কাজে লাগে। কি কাজে লাগে? এই যে এখানে আছে ক্ষারকের ব্যবহার এটা। আর এইটা যদি আমরা দেখি, এখানে প্রাকৃতিক এয়ার ফ্রেশনার হিসাবে কাজে লাগে। কিসের কাজে লাগে? লবণের ব্যবহার। তাহলে অম্লের ব্যবহার, ক্ষারকের ব্যবহার আর হলো লবণের ব্যবহার। তারপর আরেকটা ঘর আছে, রেয়ন, নাইলন ইত্যাদির মতো কৃত্রিম জিনিস তৈরিতে ব্যবহৃত হয়। তারপরে এটা হলো ক্ষারের ব্যবহার, যদি আমরা দেখি গ্যাস্ট্রিকের ওষুধ তৈরিতে ব্যবহার হয়, যেগুলো আমরা জানলাম। তারপরে এখানে যদি আমরা দেখি, দাঁত পরিষ্কার করতে লবণ ব্যবহার করতে হয়। তোমরা অ্যাডভার্টাইজে দেখো যে অমুক পেস্টে তোমার কি হয়, যে লবণ আছে, তো তারা লবণটা ব্যবহার করে। তো এই গেল অম্ল আর ক্ষারের কিছু রাসায়নিক বৈশিষ্ট্য আছে। তো ঠিক করে নি আমি। তো অনেক শক্তিশালী অম্লের কথা এখানে লেখা নাই আর কি। তো বাসা বাড়িতে যেসব ব্যবহার, যে অ্যাসিড যেমন ভিনেগার ব্যবহার করা হয়, হ্যাঁ, তারপরে ডিম নিয়ে তুমি যদি ভিনেগারে ডুবিয়ে রাখো 2-3 দিন, তাহলে দেখবে যে সব খোসাগুলো কি হয়ে যাবে, তুলতুলে হয়ে যাবে। তো এই পরীক্ষায় নিশ্চয় বেশ মজা পেয়েছো, তবে বস্তুটা ডিম না হয় অন্য কিছু হলে কিন্তু তার আর অত মজা থাকবে না। জেনে অবাক হবে যে বাজারে প্রচলিত যে কমল পানীয়র যে ফসফরিক অ্যাসিড আছে থাকে, তা দাঁত গলিয়ে তোমার না দিলেও পরে অতিরিক্ত পান করলে দাঁতে, তাহলে এগুলো দাঁতকে তোমার গলে হয়তো গলিয়ে দিতে পারে না, কিন্তু অতিরিক্ত যদি পান করো তাহলে তোমার কি হবে, দাঁতের জন্য যথেষ্ট ক্ষতি হবে। তাহলে এগুলা কোমল পানীয় বেশি খাওয়া যাবে না। তো এই গেল এইসব সেশন। তো এরপরে আছে বিংশ সেশন। তো আজকে আমি আর ভিডিওটি বড় করছি না, অনেক বড় হয়ে গেছে। তো তোমরা শুধু ভিডিওটা শুধু শখ পূরণটা দেখবে না, পুরো ভিডিওটা দেখবা এবং বারবার টেনে বুঝে বুঝে দেখবা, এবং ব্যবহারগুলা কিভাবে করছে, কোনটার সাথে কোনটা হ্যাঁ তোমার হলো অম্ল, কোনটা হলো ক্ষারক, হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা যদি নাই করো তাহলে পরে তোমরা কিছু বুঝতে পারবে না, জাস্ট খালি পূরণ করা হবে। তো তোমরা যদি বিজ্ঞান যেহেতু এটা না বুঝলে পরবর্তী ক্লাসে আবার তোমাদের প্রবলেম হবে। তো আশা করি তোমরা যদি এটা আমার ভিডিওটা ভালো করে দেখো, তাহলে তোমার 100% না হলেও যদি তুমি 50% এখান থেকে শিখতে পারো, তাহলে সেটাও তোমাদের জন্য পরবর্তীতে লাভ হবে। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এই আশা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।